আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালোই আছেন। ভারতে একটা নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন আমরা যারা দেখেছি তারা তো দেখেছি, এবং এই নির্বাচনে দেখা গেছে যে নরেন্দ্র মোদী তিনি একক কর্তৃত্ব পাননি। তিনি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুইজনের সঙ্গে তিনি জোট করে ক্ষমতা এসেছেন। এখন সবচেয়ে যে বড় আশঙ্কার বিষয় সেটা হচ্ছে যে যদি এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা যদি একবার সমর্থন প্রত্যাহার করে নেন, তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর এই ক্ষমতা থেকে চলে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। কারণ ভারতে আর্টিকেল 70 বাংলাদেশের মতো নাই। সেখানে আস্থা ভোটে যদি হেরে যায় তাহলে কিন্তু সরকারের পতন হয়ে যাবে। অনেকেই মনে করেন যে নরেন্দ্র মোদী যেভাবে গত কয়েক বছরে বাংলাদেশের উপর চরম কর্তৃত্ব খাটিয়েছে এবং শেখ হাসিনার উপর সমর্থন অব্যাহত রেখেছে এবং শেখ হাসিনাকে অবৈধভাবে টিকিয়ে থাকতে সহায়তা করেছে, তেমনি তেমনি এই যে নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসলো, এখন কি আসলে আগের মতো শক্তিশালী তো অবশ্যই নাই, যেহেতু জোট সরকার ক্ষমতা এসেছে। আগের দুইবার তো নরেন্দ্র মোদী এককভাবে ক্ষমতায় ছিল, কিন্তু এইবার কোয়ালিশন সরকার হয়েছে যে অন্য দুইটা দলের সমর্থনে। তাহলে বাংলাদেশের উপর তাদের প্রভাব আগের মতো থাকবে কিনা? দর্শক, এখানে অনেকে অনেক কথা বলেন, তবে আমি মনে করি যে বাংলাদেশের উপর তার প্রভাব আগের মতোই থাকবে। এর কারণ হচ্ছে কি, আমি বলি, নরেন্দ্র মোদীর দুইজন পার্টনার কোয়ালিশনে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদের মূল টার্গেট কি? তাদের মূল টার্গেট হচ্ছে যে কোয়ালিশন সরকারের প্রভাবে খাটিয়ে সমর্থন নেওয়া, বিশেষ করে তাদের যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলোকে স্পেশাল রাজ্যের মর্যাদা দেওয়া, বিভিন্ন মন্ত্রিত্ব বাগিয়ে নেওয়া, বিভিন্ন সুযোগ সুবিধা বাগিয়ে নেওয়া। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কি সিদ্ধান্ত নিল বা কি করলো, এগুলো নিয়ে কিন্তু ওদের কোনো মাথা ব্যথা নাই। এবং বাংলাদেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কি সিদ্ধান্ত নিল তা নিয়ে কিন্তু এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এদের কোনো চিন্তার নেই, এদের কোনো চিন্তার কারণও নেই। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে তাদের অবস্থানের বিন্দু মাত্র পরিবর্তন হবে না, এবং হবে না বাংলাদেশের ক্ষেত্রে ওদের নীতি তাই থাকবে। তারপরেও আমি চেয়েছিলাম যে নরেন্দ্র মোদী পরাজিত হোক। এর কেন চেয়েছিলাম? এটা চেয়েছিলাম কিন্তু ভারতের জনগণের জন্যই। দেখুন, আমাদের বাংলাদেশে জন্য কংগ্রেস ক্ষমতা এলেও যা, বিজেপি ক্ষমতা এলেও তা। আমরা দেখেছি তো এই বাংলাদেশের গণতন্ত্র যে হরণ হয়, এটা কখন শুরু হয়? এটা শুরু হয় 2014 সালে। 2014 সালে যখন সুজাতা সিং বাংলাদেশে এসে তিনি এরশাদকে জোর করে নির্বাচন করিয়েছিলেন এবং বিএনপিকে রেখেই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে, এগুলো তো সবই কংগ্রেসের প্রেসক্রিপশনই হয়েছে। তখন তো আর মোদী ক্ষমতা ছিল না। সুতরাং আমাদের বাংলাদেশের জন্য কংগ্রেস যা, বিজেপিও তা। তারা যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাদের নীতি পরিবর্তন হবে না। কারণ আমরা দেখেছি, গতকালকেই দেখেছি যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তার ছেলে মেয়ে রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। শেখ হাসিনা সবাইকে হাক করেছেন, কোলাকুলি করেছেন, রাহুলের সঙ্গে কোলাকুলি করেছেন, প্রিয়াঙ্কার সঙ্গে করেছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে করেছেন। সুতরাং এবং এই যে এই কোলাকুলির দৃশ্য এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠকের দৃশ্য, সেটা আবার ভারতীয় কংগ্রেস তাদের ফেসবুক, অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে। সুতরাং কংগ্রেস যে শেখ হাসিনার সঙ্গে এই বৈঠকের ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখেছে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই এতে কোনো সন্দেহ নেই, খুবই গুরুত্ব দিয়ে দেখেছে। সুতরাং শেখ হাসিনার সঙ্গে যে বৈঠক করেছে কংগ্রেস এবং কংগ্রেসের সোনিয়া গান্ধী, এটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করে তারা বুঝিয়েছে যে তারা শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্ককে তারা গুরুত্ব দেয়। এজন্য আমি বলেছি যে ভারতের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশকে নিয়ে তাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। তারপরও আমি চেয়েছি রাহুল গান্ধী ক্ষমতায় আসুক, কংগ্রেস ক্ষমতায় আসুক, কারণ এটা ভারতের জনগণের জন্য, ভারতের জনগণের ভোটাধিকারের জন্য। দেখুন, ভারত ছিল একটা সব ধর্মের দেশ। সেই দেশটাকে গত 14 বছর ধরে নরেন্দ্র মোদী বিভিন্ন হিন্দুত্ববাদী বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে এটাকে মানে আগের মতো নাই আর কি। এই জন্য অনেকে নরেন্দ্র মোদীকে বলে যে নির্বাচিত স্বৈরাচার। এটা ভারতের জন্য মোটেও ভালো না। এবং এবার যদি তিনি এককভাবে ক্ষমতায় আসতেন, তিনি একদম সংবিধান পরিবর্তন করে ফেলতেন, আর অনেক কিছু করতেন, এক দেশ এক নীতি, এরকম অনেক কিছু আর কি চীনের আদলে। সেটা তিনি পারেননি। এটা আমাদের জন্য ভালো সংবাদ যে অন্তত নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আলোচনা করে করতে হবে, এবং তারা এতে একমত হবেন না বলে আমার মনে হয়। এখন আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে ভারতের নীতির কোনো পরিবর্তন হবে না। সেটা যদি কংগ্রেসও আসে তাও হবে না। কারণ ভারতের এই দিকটা ভালো আছে যে যেই দলই ক্ষমতা আসুক না কেন, পররাষ্ট্রনীতি নিয়ে কিন্তু এদের কোনো ব্যতিক্রম নাই। কারণ বাংলাদেশ থেকে এরা যতই চুষতে পারবে, যতই টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে, যতই বিভিন্নভাবে এরা তাদের স্বার্থ হাসিল করতে পারবে, এই ব্যাপারে তারা একমত। এবং তারাও বোঝে, কংগ্রেসও বোঝে, বিজেপিও বোঝে যে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখলে শেখ হাসিনা কাছ থেকে আমরা যা চাবো শেখ হাসিনা তাই দিতে বাধ্য। এই যে দেখলেন না, যে মোংলা বন্দরের
কর্তৃত্ব চায়, এটা দিয়েও দেবে। কারণ ওই আরো কিছু বন্দরের কর্তৃত্ব ভারতের আছে। কারণ ভারতের কথা হচ্ছে যে চীনের যে কোনো বর্ধমান উপস্থিতি বাংলাদেশে, তো এটা যদি ঠেকানো যায় তাহলে আমাদেরও বাংলাদেশে আসতে হবে, বাংলাদেশে বিভিন্ন সুযোগ সুবিধা এগুলা গ্রহণ করতে হবে, বাংলাদেশের উপর আমাদের কর্তৃত্ব আরো বাড়াতে হবে। তো এই কারণেই মূলত মোংলা বন্দর চায়, তারপরে বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন চায়, তারপরে ট্রানজিট তো অলরেডি আছে, আরো অনেক কিছু আছে এই আর কি। এবং শেখ হাসিনাকে আপনি দেখলেন যে নরেন্দ্র মোদী কিভাবে সম্মান দিয়েছে। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছে, সেখানে একদম হাত ধরে স্টেজে উঠিয়েছে। সুতরাং মুদ্রা কথা হলো যে আসলে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের নীতি পরিবর্তন হবে না যে সরকারি ক্ষমতায় আসুক। তবে আমরা ভারতকে আহ্বান জানাবো, জানি না যে আহ্বান ভারতের কাছে পৌঁছে কিনা, যে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করুন। বাংলাদেশের মানুষ আপনাদের এই কার্যক্রমকে ঘৃণা করে। এই রকম একটা বাংলাদেশ হচ্ছে আপনাদের পাকস্থলীর ভিতরে একটা দেশ, সেই দেশের 18 কোটি মানুষ, এই মানুষরা আপনাদেরকে যেভাবে ঘৃণা করে, সেই ঘৃণা পুষে রেখে আপনারা আসলে স্বস্তিতে থাকবেন না, যে কোনো সময় একটা সমস্যা হতে পারে। আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকুক, কারণ ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ এবং দুইটা দেশের মধ্যে একটা, কারণ মিয়ানমার হচ্ছে একটা, ভারত হচ্ছে একটা। তো মিয়ানমারের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই, ভারত হচ্ছে আমাদের একমাত্র প্রতিবেশী দেশ। আমরা চাই যে বাংলাদেশের জনগণ ভারত সম্পর্কে একটা ইতিবাচক ধারণা করুক, এবং সেজন্যই ভারতের উচিত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং এই অবৈধ হাসিনাকে আর সমর্থন দিয়ে টিকিয়ে না রাখা। এটা যদি ভারত না বোঝে তাহলে ভারতকে আজও কালক এর মূল্য দিতে হবে। ধন্যবাদ।